বিসমিল্লাহির রহমানির রহিম। 10ই ডিসেম্বর 2024 বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশের বাহিরে বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের আলোচনার বিষয় হলো গতকালকে ভারতের যে পররাষ্ট্র সচিব আসছে তার আশা আগামীতে কী হবে এই নিয়ে ছোট্ট একটা ভিডিও আমি এই কয়েক মিনিটের মধ্যে এটা তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন, গতকালকে যখন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে তার বিমান নামে বা বিমান নামার অল্প কিছুক্ষণ পরে রাজীব মিশ্র যিনি পররাষ্ট্র সচিব তার বিমান নামার পরে বা অব্যবহিত পরে বাংলাদেশের জলসীমা থেকে ভারতের নৌবাহিনী দুটো মাছ ধরার ফিশিং ট্রলার ধরে নিয়ে যায়। তাদের পররাষ্ট্র সচিব যখন সম্পর্ক উষ্ণ করার জন্য আসলো বাংলাদেশে, ঠিক সেই সময় তারা আমাদের ট্রলারগুলো ধরে নিয়ে গেছে। ইচ্ছে করলে ভারতের নৌবাহিনী ট্রলারগুলো না ধরলেও আটক না করলেও পারতেন। যদি ভুলক্রমে আমাদের ট্রলার ভারতের নৌসীমায় প্রবেশও করে থাকে, আমি যদি তর্কের খাতির ধরেও নেই, তারা বলতে পারতো যে তোমরা ভুল করেছ, তোমরা আমাদের সীমানায় ঢুকে পড়েছো। এটা হলো সৌজন্যতা এবং ভদ্রতা। কিন্তু আমরা সেটা দেখিনি। 71 জন জেলে এবং নাবিক বর্তমানে ভারতের কারাগারে আছে। এবার আসেন বাংলাদেশে যখন তিনি আসলেন, তিনি দীর্ঘক্ষণ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে কথা বললেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে তিনি কথা বললেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে যখন তিনি কথা বলেন, এই ছবিটা আমি দিয়েছি, আপনারা দেখবেন, একেবারে সুবোধ বালকের মতো মনে হচ্ছে না ডক্টর ইউনূস সাহেবের নিজ একেবারে সরাসরি ছাত্র বা ওনার সন্তানের মতো। এমনভাবে পররাষ্ট্র সচিব বসেছেন। তার পাশে ভারতের যিনি রাষ্ট্রদূত তিনি বসেছেন আরও সোজা হয়ে, এমনভাবে বসেছেন যে ডক্টর ইউনূসের ছাত্র মনে হচ্ছিল বাংলাদেশের নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে। অর্থাৎ তাদের বসার ভঙ্গি, বাচনভঙ্গি সবগুলো কেমন যেন একটা নমনীয় ভাব। কিন্তু তিনি যখন বাংলাদেশের মিডিয়ার সাথে কথা বলেন, তখন আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন কীভাবে তিনি কথা বলেছেন। বোল্ডলি, এমন দৃঢ়তার সাথে, ক্ষিপ্রতার সাথে তিনি কথা বলেছেন, গুছিয়ে কথাগুলো বলেছেন। মনে হচ্ছে যেন তিনি ঢাকায় নয়, তিনি তার নিজ দেশের রাজধানী দিল্লিতে বসে কথা বলছেন বা দিল্লিতে সাংবাদিকের সাথে তিনি কথা বলছেন। এমনভাবে লাউড, মানে স্ট্রংলি তিনি কথা বলেছেন, কনফিডেন্সের সাথে তিনি কথা বলেছেন। হ্যাঁ, ধন্যবাদ তাকে এই কারণে যে একজন পররাষ্ট্র সচিবের দক্ষতা আমরা দেখলাম। এখন কথা হলো যে তারা আসলো কি নিয়ে, যাচ্ছে কি নিয়ে। আসল মূল বিষয়টা যেটা আমি চিন্তা করলাম যে 5ই আগস্টের পরে যে সম্পর্কটা বাংলাদেশের সাথে ভারতের জনগণের মধ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, আসাম এবং ত্রিপুরাতে, এই 3টা রাজ্যের জনগণের সাথে বাংলাদেশের মোটামুটি আমাদের একটা বাকবিতণ্ডা চলছে অনলাইনে। আমরা তাদেরকে বকাঝকা করছি, তারা আমাদেরকে বকাঝকা করছে। আমরা তাদের পতাকা পা মারিয়েছি, তার আগে আমাদের পতাকাকে পুড়িয়েছে বা ছিঁড়ে ফেলেছে, আগুন দিয়েছে। এই হলো অবস্থা। এই 3টা রাজ্যে বিজেপির, পশ্চিমবঙ্গ বাদ দিলে আর আসাম এবং ত্রিপুরাতে বিজেপির সরকার ক্ষমতায় আছে। পশ্চিমবঙ্গে বিজেপি নাই, সেখানে যিনি আন্দোলন করেন তিনি হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যদি ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্তরিকতা থাকতো, যদি ভালোবাসা থাকতো, তাহলে তারা এই 3টা বাংলাদেশের পার্শ্ববর্তী 3টা রাজ্যের তাদের যে দলীয় প্রধানদেরকে বলতে পারতো যে তোমরা চুপ করো, তোমরা বাংলাদেশের সাথে কোনো আর মিছিল মিটিং করার দরকার নাই, বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দরকার নাই। কিন্তু না, আমরা যেটা দেখছি যে বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ভারতের কেন্দ্রীয় সরকার তারা বসে বসে তামসা দেখেছে। এই তামসাটা তারা কেন দেখেছে? সহজ পথটা হলো ত্রিপুরা এবং আসামে বর্তমানে বিজেপি সরকার আছে, আগামীতেও যেন বিজেপি আসে, তারা সেই ধরনের প্রপাগান্ডাতে তারা লিপ্ত আছে। বিজেপিও কেন্দ্রীয় সরকার চাচ্ছে যে তারা এইভাবে প্রপাগান্ডা চালিয়ে যাক। অপরদিকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে ঠকিয়ে আগামীতে কীভাবে বিজেপি সরকারকে আনা যায় এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কীভাবে বিজেপি সরকার গঠন করবে, এইভাবে যেন শুভেন্দু অধিকারী একটা জনমত গঠন করতে পারে, এই জন্য শুভেন্দু অধিকারীকে তারা পেছন থেকে তারা সাহস যোগাচ্ছে বা তারা ইন্ধন দিচ্ছে। নাহলে শুভেন্দু অধিকারীর বাবার ক্ষমতা নাই। কেন্দ্রীয় সরকার যদি না করে সে পশ্চিমবঙ্গে বাংলাদেশ বিরোধী কোনো কথা বলে, এবং সে কথা বলছে সব উল্টাপাল্টা। যাই হোক, এই দিকে আর গেলাম না। এখন সেখানে আরেকটা আছে যে হিন্দুদের নিয়ে। হ্যাঁ, ভারত হিন্দুদেরকে নিয়ে উৎকণ্ঠায় থাকবে, এটা আমি স্বীকার করি। কারণ ভারত হলো একমাত্র পৃথিবীতে হিন্দুদের সবচেয়ে বড় দেশ। ভারত মনে করে আশপাশে তো যেই হিন্দুরা আছে তাদের দিকে ভারতের দায়িত্ব হলো দেখা। কারণ পৃথিবীর আফ্রিকা বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, কোথাও কোনো হিন্দু রাষ্ট্র নাই। সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্রই হলো ভারত। সুতরাং তারা হিন্দুদের দিকে তাকাবে। কিন্তু তারা হিন্দুদের দিকে তাকাতে গিয়ে এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, কথাগুলো, বক্তব্যগুলো এমন শৈল্পিকভাবে পর্যায়ে নিয়ে গেছে যে মনে হচ্ছে যেন বিজেপি সরকার যারা বর্তমানে আছে তারা আগামীতে আবার কীভাবে ক্ষমতায় আসবে,
সেটার পরিকল্পনা তারা করে ফেলেছে। এবং বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে চিন্ময় মহাপ্রভুকে নিয়ে। তারা ভারতের হিন্দুদের, সাধারণ হিন্দু যারা, গোড়া হিন্দু হোক আর মধ্যমানের হিন্দু হোক, তাদের মধ্যে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছে যে আমরা হিন্দুদের, বিজেপি একমাত্র হিন্দুদের রক্ষাকর্তা, বিজেপি একমাত্র হিন্দুদের কথা বলে, বিজেপি একমাত্র দল যারা পৃথিবীর যে প্রান্তে যে দেশে হিন্দুরা আক্রান্ত হবে বিজেপি একমাত্র কথা বলে। অর্থাৎ এই কথাগুলো বলে বিজেপি মোটামুটি জানান দিচ্ছে ভারতকে যে ভারতবাসী আগামীতেও তোমরা বিজেপিকে ভোট দেবা, বিজেপি তোমাদের পক্ষে কথা বলবে, পৃথিবীর যেখানে হিন্দুরা নির্যাতিত হবে বিজেপি কথা বলবে। এইটা হলো আমার ধারণা যে বিজেপি এই সিদ্ধান্তে গিয়েছে। সর্বশেষ আসি, তারা কিন্তু শেখ হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে দেবে না বা ভারত থেকে অন্য দেশে চলে যেতে বলবে না। অর্থাৎ বর্তমানে যে বিজেপি সরকার থাকুক আর কংগ্রেস সরকার থাকুক, তারা কিন্তু শেখ হাসিনাকে ভারতে রাখবে। শেখ হাসিনাকে মাইনাস করে কোনো কথা তারা বলবে না, তারা চিন্তাও করে না। কারণ তারা জানে যে বাংলাদেশে কমপক্ষে 70% লোক ভারত বিরোধী মনোভাব তাদের মধ্যে চাঙ্গা। যদিও এই 70% মানুষ ভারতে ঘুরতে যায়, ভারতে চিকিৎসা নিতে যায়, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, এই 70% মানুষ কিন্তু ভারত বিরোধী। আর শুধুমাত্র আওয়ামী লীগ যারা আছে বা আওয়ামী লীগের সাথে যারা উইংস ঢানাপানা আছে, তারা হলো ভারতের পক্ষে। তাই ভারত চিন্তা করেছে পৃথিবী একদিকে যাবে, তারা আওয়ামী লীগের পক্ষে থাকবে। ভারত কোনোদিনও বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে না। যদি থাকতো, যদি এই ধরনের কোনো ইঙ্গিত থাকতো, তাহলে আগামীকালকে রুহুল কবির রিজভির নেতৃত্বে বিএনপির যারা আখাউড়া সীমান্তে লং মার্চ করতে যাবে, তারা এই লং মার্চটা বন্ধ করতো। তা বিএনপিও বুঝে গেছে যে ভারত শেখ হাসিনার বাহিরে যাবে না, আওয়ামী লীগের বাহিরে যাবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।